স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরে বিস্তারিত। নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যা সমাধান চ্যালেঞ্জিং বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সময় এবং সুযোগ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। রাজনৈতিক দল নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তার বক্তব্য রাজনীতি বিরোধী। 12 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 12টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন। সংস্কার, নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। জানান, নির্বাচিত সরকার ছাড়া চলমান রাজনৈতিক সংকট সমাধান চ্যালেঞ্জিং। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি দিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে, তথ্য উপদেষ্টার এমন মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতের কাপড় বিতরণে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে। জাতীয় প্রেস ক্লাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় বিএনপির আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশকে ধ্বংস করে দিয়েছে পতিত সরকার। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য। কোন বাহিনী যদি হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশ অজেয়, বাংলাদেশ চিরঞ্জীব। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। র্যাবের হাতে গুম, নির্যাতন এবং হত্যার ঘটনার ক্ষমা চাইলেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, প্রকৃত বিচারের মাধ্যমে তার বাহিনীর দায় মুক্তি সম্ভব। শতাধিক আয়না ঘরের অস্তিত্বের কথাও স্বীকার করেছেন র্যাবের প্রধান। জানান, এ বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। অন্যদিকে চলছে গুম কমিশনের তদন্ত কার্যক্রম। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাজির হন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। লাভ হোক এটা আমি আশা করি। কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ডিজি বলেন, সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটি বিলুপ্তির। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করে, প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনী প্রধান। র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। এক প্রশ্নে শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন র্যাব মহাপরিচালক। বলেন, র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গি তৎপরতা দমনে আগের মতোই সক্রিয় থাকবে তার বাহিনী। আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।
ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিংয়ে একথা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিং করেন বিক্রম মিশ্রি, জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। তার বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখছে। তিনি আরও বলেন, ভারত তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দিতে শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ তৈরি করে দিচ্ছে না ভারত সরকার। সংসদীয় কমিটিকে বিক্রম মিশ্রি বলেন, অন্তর্বর্তী সরকারকে তিনি জানিয়েছেন সম্পর্ক একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত। বাংলাদেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের ঘর থেকে বের না হওয়া এবং শাখা সিঁদুর পরে বাইরে বের হতে বাধা হচ্ছে এমন নানা অপপ্রচার এবং গুজব ছড়িয়েছে ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট এলাকায় মানুষের প্রতিক্রিয়া তুলে ধরেছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমি এখন আছি আখাউড়া এই চেকপোস্টে। সেখানে আসলে বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তমূলক যে তথ্য আদান প্রদান সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে এই ভারত এবং কি বাংলাদেশের মধ্যে। এবিপি আনন্দ এই পেজটাতে লেখা আছে, মহিলারা শাখা সিঁদুর পরে বাংলাদেশে বের হতে পারছে না, হিন্দু বুঝে গেলে সমস্যা করছে বাংলাদেশ। এই যে একটা বিভ্রান্তমূলক যে তথ্য তারা দিচ্ছে সেটারই কিন্তু আসলে একটু যাচাই করার চেষ্টা করব আমরা, যেহেতু আমি এখানে বর্ডারে আছি। সেই বর্ডার দিয়েই কিন্তু আসলে বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বী বা মুসলমান প্রত্যেকে কিন্তু আসলে যাতায়াত করছেন। তার মধ্যে আমি দিদিকে পেয়েছি, দাদাকে পেয়েছি। একটু জানতে চাই, এখানে যে লেখা আছে শাখা সিঁদুর, আমি যদি ভুল না করি আপনার মাথায় শাখা আছে এবং সিঁদুর আছে এবং কি শাখা আপনার হাতে পড়ে আছেন। তো এই যে বিভ্রান্তমূলক একটা তথ্য, সেটা আসলে কতটা সত্য আপনার কাছে কি মনে হয়? আমি তো শাখা সিঁদুর পরে আমরা বেরোইতেছি, আমার কোনো সমস্যা হইতেছে না। তাহলে যে ভারত যে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের নামে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা তাদের কি মন্তব্য করছে কি জানি তারা। আমি একটু জানতে চাই, অনেকে বলছে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ এজেন্সিরা বলছেন যে এই সনাতন ধর্মাবলম্বীদের উপর বাংলাদেশিরা অত্যাচার করছে। এটা আসলে কতটা সত্য? এটা আসলে এই মুহূর্তে তো আমরা তো বেরোতেছি, কোনো সমস্যা দেখতেছি না, বাকিটা বলতে পারি না। আপনার তো ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো তো রীতিনীতি অনুযায়ী তো আপনারা পালন করছেন। করতেছি। কোনো ধরনের কি সমস্যা হচ্ছে? না, সমস্যা তো আমি হচ্ছে না। ভারত যে ধরনের অপপ্রচার বা যে ধরনের তথ্য প্রদান করছে সেটা আসলে বাংলাদেশের কি বিরূপ প্রতিক্রিয়া হবে না কোনো ধরনের? আমি এখন কি বলবো, আমি তো এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না যে কি। আমি যারা ওখান থেকে বাংলাদেশে ফিরছেন ভ্রমণকারীরা, তাদেরকেও জিজ্ঞেস করেছি, তারাও বলেছেন যে কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। বিভিন্ন ট্রাক বা বিভিন্ন যারা ব্যবসায়ী তারাও কিন্তু প্রবেশ করছে, সেই চালকদেরকে কিন্তু আমি বলেছি যে জানতে চেয়েছিলাম, তারাও বলছেন যে খুব ভালোভাবে তাদের সাথে ব্যবহার করছে সেই দেশের মানুষ, এমনকি এখানে তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে। সবকিছু মিলে বলা যায় যে একেবারে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে বলেও কিন্তু অনেকেই অভিযোগ করছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইন্সপেকশন এজেন্টের দরপত্রে ঘটেছে তুঘলকি কাণ্ড। সরকারের দেয়া দরের চেয়ে প্রায় 95% কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইন্সপেকশন এজেন্ট। এনসিটিবি বলছে, ছাপাখানা থেকে সুবিধা নেওয়ার প্রবণতা থেকেই এমন কম দামে কাজ নেয়ার ফাঁদ। পাঠ্যবই মানহীন হবার পেছনে এই প্রবণতার দায় দেখছেন ছাপাখানার মালিকরা। হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এনসিটিবির পাঠ্যবই ইন্সপেকশনের জন্য এবার টেন্ডারে অংশ নিয়ে দর দিয়েছেন সরকারের নির্ধারিত দরের চেয়ে 94.68% কম। অর্থাৎ মাধ্যমিকের পাঠ্যবই ইন্সপেকশনের জন্য সরকার নির্ধারিত 75 লাখ টাকার কাজ তারা করতে চাচ্ছেন মাত্র 4 লাখ টাকায়। কম বেশি এমন অবস্থা টেন্ডারে অংশ নেয়া 6টি কোম্পানিরই, যেখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দিয়েছেন সরকারের দরের চেয়ে 88.01% কম, আর সর্বোচ্চ দরদাতাও সরকারের দেয়া দরের চেয়ে 56.53% কম দর দিয়েছেন কাজ পেতে। এনসিটিবি বলছে, ইন্সপেকশন কোম্পানিগুলোর ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা রয়েছে, ফলে বিনা টাকায়ও কাজ করতে চায় তারা। ইন্সপেকশন যে এজেন্টগুলো পূর্বের
রেকর্ড খারাপ তাদেরকে কিন্তু তারা লোয়েস্ট প্রাইস করেছে এই উদ্দেশ্য নিয়ে যে তারা লোয়েস্ট মানে পিপিআরের কারণে লোয়েস্ট প্রাইস কাজ পাবে এরকম নিয়ে গত বছর -97% প্রাক্কলিত দরের চেয়ে কম সে কাজ পেয়েছিল। তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? এবার যখন আমি দেখলাম যে -94% সে লোয়েস্ট হয়েছে, তাকে কি করে আমরা কাজ দিতে পারি? এটা তো হতে পারে না। মুদ্রণ সমিতি বলছে ইন্সপেকশন এজেন্টদের এমন কার্যক্রমের ফলে অনিয়ম করেন ছাপাখানার মালিকরা। সবাই তো চাইবে একটু কম টাকা দিয়ে যদি 5 টাকা ঘুষ দিয়ে 10 টাকা প্রফিট করা যায়, 1 টাকা ঘুষ দিয়ে 2 টাকা প্রফিট করা যায়, সে তো করবেই। চাপ তৈরি হয় আমাদের, তখন আমাদের মান নিম্নমান করতে বাধ্য হই আমরা। ফুললি বাতিল করে দেওয়া উচিত যারা এত লেসে টেন্ডার করবে। অকল্পনীয় কম দামে কাজের আগ্রহ এবং অভিযোগ সম্পর্কে নানা অজুহাত কোম্পানিগুলোর। তো কোনোভাবেই সম্ভব না, এটা আমাদের কোনো কারণ তারা ব্যাখ্যা করে নেই। আমাদের ধারণা ছিল যে ওনারা রিটেন্ডার করে দেবে আর কি, যাদেরকে কাজ করে দিয়েছে তারাও অনেক কম। এসব ইন্সপেকশন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলছে সংশ্লিষ্ট সকলেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঋতু হিসেবে শীতকাল আসতে বাকি আর 3 দিন, তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশ জুড়ে। উত্তরাঞ্চলে রাতভর কুয়াশা সহ বইছে হিমেল হাওয়া। 2 দিন ধরে শীতের বাতাস লেগেছে রাজধানী ঢাকাতেও। 15 ডিসেম্বর থেকে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অগ্রহায়ণের 27 তারিখ, বাংলা ক্যালেন্ডারে শীতকাল শুরু হতে বাকি 3 দিন। তার আগেই হিমশীতল বাতাসে কাবু দেশের উত্তরাঞ্চল। রাতভর ঘন কুয়াশার সাথে ঝরছে শিশির। 2 দিন ধরে শীতের বাতাস বয়ে যাচ্ছে রাজধানীতেও। বৃহস্পতিবার গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় যানবাহনের গতি সীমিত হয়ে পড়েছে। শীতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া মানুষ। অতিরিক্ত শীত পড়ছে, তার কারণে আমরা কাজে যেতে পারছি না, কাজে কামে আসছি, ঘুরে চলে যাচ্ছি। এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে। বুধবারের চেয়ে নওগাঁয় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত এবং সকালে ঠান্ডা বাতাসে জুবুথুবু মানুষ। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। আজকে তো খুব কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। আজকে কাজে যাবো, খুব ঠান্ডা করতেছি। কাজ করতে যাচ্ছি কিন্তু কুয়াশার মধ্যে কাজ করা যায় না, আমি ঘুরে চলে আসলাম। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে শীতের দাপট। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে এই উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করছেন ভুক্তভোগীরা। 15 ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেহেতু আমরা রোদের তাপ পাচ্ছি না, সেজন্য শীতের তীব্রতাটা কিছুটা বেশি পরিমাণে অনুভূত হচ্ছে। 15 তারিখের দিকে শৈত্যপ্রবাহর হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু জায়গায়। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজার বিমান ঘাঁটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৃহস্পতিবার 85তম বাফা কোর্সে নতুন করে 74 জন ক্যাডেট কমিশনারদের নিয়ে যশোরে বাহিনীর একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতির কুচকাওয়াজে কথা বলেন তিনি। বাহিনীর প্রধান বলেন, 1971 সালে নিম্নমানের মাত্র 3টি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রয়েছে পরিপূর্ণ সক্ষমতা। এ সময় তিনি 1971-এর সাথে জুলাই আগস্টের আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন। এবারের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কমিশন লাভ এবং দেশের আকাশ রক্ষার শপথ নিলেন বিমান বাহিনীর 74 জন অফিসার। এখান থেকেই তৈরি হয় বিমান বাহিনীর একজন দক্ষ কর্মকর্তা। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির নাম আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করেছে। বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণ এই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে। ভবিষ্যতে এই একাডেমির নাম বিশ্ব দরবারে আরো ব্যাপ্তি লাভ করবে বলে আমি মনে করি।
টেকসই নগরায়নের জন্য স্থানীয় সরকারের মেয়াদ ৩ এবং জাতীয় সরকারের মেয়াদ ৪ বছর করা সহ বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছে আরবান এনজিও ফোরাম বাংলাদেশ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এই প্রস্তাব। তাদের অন্যান্য সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক মনোনয়ন প্রদান বন্ধ, নাগরিকদের জন্য অঙ্গীকারবদ্ধ এবং জাতির প্রতি দায়বদ্ধ সংবিধান প্রণয়ন, প্রান্তিক এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী করতে জনমুখী গণভোটের ব্যবস্থা করা। তামাকে আসক্ত অসুস্থ প্রজন্ম দেশের অগ্রগতির হাতিয়ার না হয়ে বরং সমাজ এবং অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে, এমন অভিযোগ করেছেন বক্তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে তামাক পণ্য বর্জন করে তামাক মুক্ত বাংলাদেশ গড়ি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় জানানো হয়, বাংলাদেশের বর্তমান মোট জনগোষ্ঠীর ৪৮% তরুণ তরুণী। তামাক কোম্পানিগুলোর মূল টার্গেট কিভাবে এই বিশাল জনগোষ্ঠীকে তামাকে আসক্ত করে ব্যবসা বাড়ানো যায়। এক্ষেত্রে রাষ্ট্রের উচিত তামাক কোম্পানির ছোবল থেকে তরুণ সমাজকে সুরক্ষা দেয়া। আইনের ধার ধারে না প্রতিযোগিতা কমিশন। পোল্ট্রি শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, গায়ের জোরে বড় অঙ্কের জরিমানা করে বেশ কয়েকটি কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করেছে সরকারি সংস্থাটি। শুধু তাই নয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযাচিত হস্তক্ষেপে ডিম এবং মুরগির দাম বাড়ে বলে অভিযোগ করেছেন খামারিরা। সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে এসব অভিযোগ করেন বক্তারা। ডিম ও মুরগির দাম বাড়লে বেশি বিপাকে পড়েন সীমিত আয়ের মানুষ। তবে এতে উৎপাদক বা খামারিদেরও স্বস্তির কিছু নেই। ঢাকা ট্রিবিউন আয়োজিত এক সেমিনারে নিজেদের সংকটের কথা তুলে ধরেন ক্ষুদ্র খামারিরা। এখন শীতের দিন, এখন অটোমেটিক ইয়ের দাম বাড়বে, মুরগির রেট বাড়বে, 100% বাড়বে, কারণ আমরা উঠাইতেছি না, ভয় পাইতেছি। এখন রোগ বালাই লাগেই থাকবে, এখন আমাদের অটোমেটিক মার্কেটে ক্রাইসিস পড়বে। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণের নামে সরকারি সংস্থাগুলো বাজারে প্রতিযোগিতা নষ্ট করে। কারসাজি করে দাম বাড়িয়ে অধিক মুনাফা করেছেন। দিস ইজ দ্য অ্যালিগেশন। প্রত্যেকটা মামলায় অধিক মুনাফা করা পৃথিবীতে কোনো আইনে নিষিদ্ধ নয়। কারসাজি করে কিভাবে দাম বাড়িয়েছে এটা তো প্রমাণ হতে হবে। সেই প্রমাণের জন্য ইকোনমিক অ্যানালাইসিস করতে হবে। কম্পিটিশন আইনের যে রেগুলেশনটা আছে ওখানে ক্লিয়ারলি বলে দিয়েছে, একটা মামলায়ও কোনো ইকোনমিক অ্যানালাইসিস করে নাই, একটা মামলায়ও করে নাই ইকোনমিক অ্যানালাইসিস। তাদের আরও অভিযোগ, বাজার অস্থিরতার সুযোগে মুনাফা যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের কাছে। এই শুধু একটা ডিম এবং একটা মুরগির জন্য এতগুলো ডিপার্টমেন্ট, এতগুলো ডাইরেক্টরেট এবং এতগুলো সবাই কিন্তু মনে করে যে আমি হলাম অথরিটি। এইভাবে কিন্তু আমাদের যারা খামারি আছে তারা কিন্তু হয়রানির শিকার হয়। আমি কি সরতে চাই ইচ্ছে করে? কোনো খামারি কি চায়? চায় না, কেউ চায় না। এই কিন্তু বাধ্য হয়, নিঃস্ব হয়ে যায়। শত হাজার উদাহরণ পাবেন যে যারা খামার করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে, জমি বিক্রি করে ওই বিদেশ থেকে এসে টাকা, পুরা বিদেশে থাকার যে টাকাটা ইনভেস্ট করছে সেটা হারিয়ে কিন্তু আজকে হয়তো ওই যে ডিলারের শরণাপন্ন হয়ে সেখানে ডিলারের দয়ার উপর নির্ভর করে। সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করুক, এমন দাবি উদ্যোক্তাদের। যখন শর্টেজ হয় তখন কিন্তু গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিকে বললে কিন্তু আমরা রাতারাতি প্রোডাকশন বাড়াতে পারবো না। যখন ডিমের শর্টেজ তখন হয়তো ডিমে ইম্পোর্ট করতে হবে, যখন বাচ্চার শর্টেজ তখন হয়তো হ্যাচিং এগ ইম্পোর্ট করে হ্যাচ করতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরও স্বীকার করে, উৎপাদক পর্যায়ে নয় বরং বিপণন ব্যবস্থার কারণেই অস্থিতিশীল হয় ডিম ও মুরগির বাজার। গত বছরের তুলনায় এই বছরে উৎপাদন কমে গেছে, যৌক্তিক মূল্যের নিচে কিন্তু এখানে নেমে যাচ্ছে। তো সেই জায়গাতে কিভাবে কি কৌশলে আমাদেরকে সুরক্ষা দিতে হবে সেটাও ভাবতে হবে। উৎপাদক সুরক্ষা না দিলে যে ডিমান্ড এবং গ্যাপে যে কথাটা বলা হয়, যে সাপ্লাই এবং গ্যাপে, সেখানে একটু ফারাক রয়ে গেছে। পোল্ট্রি শিল্পের নতুন নীতিমালায় উদ্যোক্তাদের অনেক সংকটের সমাধান মিলবে বলেও জানানো হয়। মন্ত্রণালয় যাচাই বাছাই পর্যায়ে আছে, এটা দ্রুতই অনুমোদিত হবে আশা করি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। উদ্বোধন করা হয়েছে বিশ্ব ক্ষুধা সূচক।
বুধবার ঢাকার বনানীর একটি হোটেলে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই কর্মসূচির উদ্বোধন করেন। ক্ষুধাশূন্য বাংলাদেশের পথে বাধা এবং অতিক্রমের উপায় এই প্রতিপাদ্যে ওয়ার্ল্ড হাঙ্গার হেলফে বাংলাদেশ এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে জলবায়ু স্থিতিস্থাপকতা, শূন্য ক্ষুধা এবং জেন্ডার সমতা নিয়ে আলোচনা করা হয়। জানানো হয়, ক্ষুধা সূচকে উন্নতি হলেও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2 এর প্রতিশ্রুতি পূরণ থেকে অনেক দূরে আছে বাংলাদেশ। দেশের বিভিন্ন জায়গায় এখনও মানুষ তীব্র খাদ্য সংকটে আছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার 11.9% অপুষ্টিতে ভুগছে। এনসিএল টি-20তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর সাথে নিয়মিত পরিচয় হচ্ছে ক্রিকেটারদের। নিজেদের আন্তর্জাতিক ম্যাচেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হয় টাইগারদের। কি সেই সিদ্ধান্ত বা পরিস্থিতি? সাংবাদিকদের সেগুলোরই ব্যাখ্যা দিলেন নির্বাচক হান্নান সরকার। হেমন্তের বিকেলে মুখ লুকায় সূর্য বিকেল নাগাদ, অবেলায় নামা সন্ধ্যা বয়ে আনে শিশির, আলোক স্বল্পতায় সাদা বল সবুজ ঘাসের মাঝেও হয়ে আসে বিবর্ণ। চায়ের দেশে শীতের বিকেলে আউটার স্টেডিয়ামে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ নিষ্পত্তি হয় ডিএল মেথডে। ফ্লাড লাইট না থাকায় আউটার স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবনা বাড়াচ্ছে কর্তাদের। আমাদের এমন একটা সময় খেলা হচ্ছে যখন ওয়েদার কন্ট্রোলে কারোই নেই। আপনি জানেন কুয়াশার উপর তো আমাদের কন্ট্রোল নেই। মাঠ যদি কুয়াশার কারণে ভারী হয় সেটা আসলে খুব বেশি কন্ট্রোলেবল না। আমাদের কিছু প্লেয়াররা এটা নিয়ে একটু অবজারভেশন দিয়েছে, জানিয়েছে, আসলে সেটা কমপ্লেনও বলতে পারেন, অবজারভেশনও বলতে পারেন। দ্বিতীয় দিনেও একই গ্রাউন্ডে সকালের ম্যাচে বাদ সাধে কুয়াশা। নির্ধারিত সময় সকাল 9টার পরিবর্তে 10টায় মাঠে গড়ায় সিলেট চট্টগ্রাম ম্যাচ। খেলার দৈর্ঘ্য নামিয়ে আনা হয় 15 ওভারে। নির্বাচক হান্নান সরকার বলেন, এখান থেকেও শেখার আছে ক্রিকেটারদের। ডিএল মেথডে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচও খেলতে হতে পারে, বৃষ্টির মধ্যেও খেলতে হতে পারে। সো পজিটিভ যদি আপনি খুঁজেন, প্রতিটা জায়গা থেকে আপনি পজিটিভ খুঁজে পাবেন। আমার মনে হয় এটা তাদের জন্য একটা প্রিপারেশন যে ডিএল পজিশনে যদি ম্যাচ চলে আসে সেখান থেকে কিভাবে ম্যাচটাকে বের করতে হবে। এনসিএল টি-20তে তরুণরা মুগ্ধ করছে ব্যাটে বলে, সেদিকে বাড়তি নজর রাখছেন নির্বাচকরা। বললেন, এই ফরম্যাটের লিগটা ধারাবাহিক করা গেলে টাইগার স্কোয়াডে কেটে যাবে টি-20 পারফরম্যান্স সংকট। এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্য ছিল আমাদের লোকাল প্লেয়ারদের প্রমোট করা এবং তাদের এই ফিল্ডটা তৈরি করে দেওয়া। আমাদের প্লেয়ারদের এক্সপিরিয়েন্সটা ডোমেস্টিকের মাধ্যমে হয়ে যাবে, যেটা বিপিএলও আমাদের ডোমেস্টিক, বাট ওটাকে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভারে আমরা চিন্তা করি। সো এখান থেকে যখন এই ধরনের ম্যাচগুলো তারা খেলে এক্সপিরিয়েন্স করবে, সেটা অবশ্যই তাদের ফিউচারে কাজে লাগবে। প্রতি বছর ডিসেম্বরেই যদি হয় এনসিএল টি-20র জন্য নির্ধারিত সময়, তাহলে ভালো ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বাড়াতে হবে ভেন্যু সংখ্যা। বিপিএল সামনে রেখে ঢাকা চট্টগ্রামের পর সিলেট স্টেডিয়ামেও সংস্কার করা হচ্ছে এবং যত্রতত্র জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো স্টেডিয়ামে ব্যবহার করা হয়। স্টেডিয়াম সংস্কারের মতো বাংলাদেশের ক্রিকেটটাকেও যদি সংস্কারের আওতায় আনা হতো, তাহলে বোধহয় আখেরে ক্রিকেটেরই লাভ হতো। সেই সংস্কারটা শুরু হোক এনসিএল টি-20র মাধ্যমেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।